স্ট্রেঞ্জার পর্ব ২৬। রানা কি বুঝলে? বিরক্ত চোখে প্রফেসরকে দেখল জোসেফ। এত বড় একজন জ্ঞানী মানুষ নেশার খপ্পরে পড়ে শেষ হয়ে গেলেন। উনি কি এখনো বেঁচে আছেন? প্রাক্তন শিক্ষকের বাহুতে হালকা একটা চিমটি কাটল রন। ভারী স্তূপের তরফ থেকে কোনো সাড়া নেই। করুণার দৃষ্টিতে প্রফেসরকে দেখছে এলিসা। এইভাবে মদ গিললে বেশি দিন বাঁচবেন না। রানা, কি ভাবছ? চেহারায় হেলান দিয়ে রানা বলল, বারবার মনে হচ্ছে আমি লুইজিয়ানায় এসে গোলমালে জড়িয়ে যাওয়ার পর কেউ না কেউ বলেছে নোভাক নামটা, কিন্তু মনে পড়ছে না কথাটা কে বলেছে। নিশ্চয়ই ক্লোভিস প্যারিসের কেউ, বলল জোসেফ। সবাই তো সব জানে। নোভাক বংশ এদিকের এলাকায় ঘেয়েও কুকুরের মতোই ঘৃণ্য। তাদের কথা এমনকি ভাবতেও চায় না কেউ। যাদের কথা বলছো তারা কি উইলিয়াম এফ নোভাকের উত্তরপুরুষ? জানতে চাইল রানা। দক্ষিণের এতটা গভীরে রানা, সবাই তো আমরা একে অপরের আত্মীয়। খেয়াল করনি ক্যাজুন মহিলাদের সামনে দাঁত ইঁদুরের দাঁতের মতোই ছোট? খেয়াল করনি ক্যাজুন মহিলাদের সামনে দাঁত ইঁদুরের দাঁতের মতোই ছোট? কয়েক পুরুষ আগেও ওরা ছিল ফ্রেঞ্চ। বাজে কথা বলবে না তো, ধমক দিল এলিসা। সত্যি কথা হচ্ছে আমাদের জিন বেশি দূরের মানুষের সঙ্গে মেশার সুযোগ পায়নি, বলল জোসেফ। মাত্র কয়েকটা পরিবারের ভেতর বারবার বিয়ে হয়েছে বলে রোগগুলো একই রকম, আচরণও এক। ওই একই কারণে নোভাকরা সবাই বেপারোয়া আর সাইকোপ্যাথ। আইনের ধার ধারে না। প্রফেসরের কথাই ঠিক। উইলিয়াম এফ নোভাকও ছিল নৃশংস খুনি, আর সেই জন্যই সেইবার দিয়ে হত্যা করে শেলি লংলান্সকে। তার উত্তরপুরুষরাও একই ধরনের ইবলিশ। রানা, এখন নিশ্চয়ই বুঝতে পারছো কারা খুন করেছে লিজ বাউয়ারকে। সরাসরি জোসেফের চোখে তাকালো রানা। তুমি বরং একটু খুলে বলো বর্তমান সময়ের নোভাকদের ব্যাপারে। এখানে আছে ওরা ৩ ভাই, বলল জোসেফ। আমার কপাল মন্দ, একসময় আমি ছিলাম তাদের ছোট ভাই প্যাট্রিক নোভাকের উকিল। সেটা অবশ্য কয়েক বছর আগের কথা। এখন তার বয়স ৩০-এর মতো, তবে মানুষ হতে পারেনি। আমার জানা সবচেয়ে নীচ লোক ওই প্যাট্রিক। ঘুমন্ত কুকুরের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আনন্দ পেত। নিশ্চয়ই এ থেকে অনেক কিছুই বুঝতে পারছো। বিক্রির উদ্দেশ্যে অর্ধেক আউন্স ম্যাথামফেটামিন রাখার দায়ে তাকে গ্রেফতার করে শেরিফ শেরিডানের ডেপুটিরা। ওই ড্রাগ সাথে রাখা বি ক্লাস ফেলনি। ওই অপরাধের শাস্তি হিসেবে এই দেশে সাজা হয় ১ থেকে ৯ বছরের জেল। আমি যখন বুঝলাম কিসে ডুবে আছে নোভাকরা, তার আগে নিয়ে বসেছি তাদের কেস। যেদিন ধরা পড়ল প্যাট্রিক, তার ২-১ দিন আগে গ্রেফতার হলে ডেপুটিরা পেয়ে যেত অন্তত ১ কেজি ম্যাথামফেটামিন। ধরা পড়ার দিন সকালে বেশিরভাগ ড্রাগ বিক্রি করে দেয় প্যাট্রিক। তার চেয়েও বড় কথা, তার বড় ২ ভাই আগের দিন বিক্রি করে ১ ট্রাক ম্যাথামফেটামিন। সব জানলাম দেরিতে। তখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। প্যাট্রিকের বড় ভাই হ্যাঙ্ক নোভাক আমাকে বলে দিল, বিনা শ্রমে তার ছোট ভাইয়ের জেল না হলে গুলি করে উড়িয়ে দেবে আমার মগজ। মেনে নিলাম তার কথা। গোপনে বড় অঙ্কের টাকা পেল বিচারকরা। ফলে প্যাট্রিকের জন্যে কম শাস্তির ব্যবস্থা করলো তারা। এ কারণে আমার উপর ক্ষেপে বোম হয়ে গিয়েছিল শেরিফ স্যাম শেরিডান। ভাবতে ভালো লাগছে তুমি এখন আর উকিলের পেশায় নেই, বলল এলিসা। আমিও সেজন্য খুশি ডার্লিং, বলল জোসেফ। মাত্র ১৪ দিন পর মুক্তি পেয়ে জেল থেকে বেরোলো প্যাট্রিক। এরপর ১৮ বছরের এক মেয়েকে ধর্ষণ করতে গেল শ্রিপপোর্টে। এবার বিচারে আদালত তাকে পাঠিয়ে দিল ৮ বছরের জন্য স্টেট পেনিটেনশিয়ারিতে। পরে বিশেষ বিবেচনায় তার জেল হলো ৫ বছরের জন্য। এটা সম্ভব হলো কারণ প্যাট্রিকের বড় ভাই হ্যাঙ্ক ঘুষ দিয়েছিল কয়েকজন ডাক্তারকে। তারা সাক্ষ্য দেয় অপরাধী আসলে মানসিক ভারসাম্যহীন। এই কথা ভাবতে গেলে এখনও নিজেকে অপরাধী বলে মনে হয় আমার।
হঠাৎ একটা কথা মনে পড়ল রানার, 2 দিন আগের কথা। ভেলোনিউব শহরে মদের দোকানে ছিল ও। জর্জি এস ডান ও তার সঙ্গীর বিষয়ে কথা বলছিল শেরিফ। সে সময় বলেছে নোভাক দ্বীপের কথা। সেটাই বলল রানা। শেরিফ বলছিল নোভাক নামের একটা দ্বীপের কথা। এখন মনে হচ্ছে ওটার মালিক ওই 3 ভাই। হতে পারে। মৃদু মাথা দোলালো জোসেফ। ভালো করেই জানি একদল বদমাশের সঙ্গে মিলে যা খুশি তাই করছে 3 নোভাক। তবে আমি কখনো নোভাক দ্বীপের কথা শুনিনি। আমিও না, বলল এলিসা। কি যেন ভাবছে রানা। একটু পর বলল, জোসেফ তুমি বলেছিলে নোভাকরা 3 ভাই, একজন হ্যাঙ্ক, আরেকজন প্যাট্রিক, তৃতীয় জনের নাম কি? জানতে চেও না, বলল জোসেফ। ওর চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে নেই। তৃতীয় নোভাকের নাম আমার জানা দরকার। জোসেফ অস্বস্তির ভেতর পড়ল জোসেফ। কয়েক মুহূর্ত পর বলল, ওর নাম রিচি নোভাক। 3 জনের মধ্যে সবচেয়ে বড় ওটা, বুদ্ধিও বেশি, কখনো গ্রেফতার হয়নি। রিচির তুলনায় প্যাট্রিক বা হ্যাঙ্ক রীতিমতো সাধু। হ্যাঙ্ক আমাকে বলেছিল আগে নিউ আর্লিন্সে একটা ডাকাত দলের সদস্য ছিল রিচি। তার হাতে খুন হয়েছে বেশ কজন নিরীহ মানুষ। ডিক্সি মাফিয়া, টেনেসি আর মিসিসিপির বর্ণবাদী টেরোরিস্ট নিও নাজিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে রিচির। তার হাতের চেটোয় এমনি এমনি আঁকা হয়নি স্বস্তিকার ট্যাটু। দারুণ ভালো মানুষ বলে মনে হচ্ছে, গম্ভীর স্বরে বলল রানা। এরপর পেশা পাল্টে ফেলল সে। বিক্রি করতে থাকলো ম্যাথামফেটামিন ড্রাগস, সঙ্গে চালু করলো জুয়ার আখড়া। এছাড়া জড়িয়ে গেল ডাকাতি, গাড়ি চুরি, মানি লন্ডারিং, কিডন্যাপিংয়ে। একদল বদমাশকে দিয়ে বিক্রি করতে থাকলো চোরাই মদ আর ইলেকট্রনিক্স সামগ্রী। 1930 সালে বেআইনি মদ নিষিদ্ধ করেছিল আমেরিকান সরকার। এ রাজ্যে তা এখনও প্রযোজ্য। ট্যাক্স না দিয়ে খুব কম দামে মদ তৈরি করে নোভাকরা। দক্ষিণে এই কাজে সেরা তারা। ওই বাজে মদ খেয়ে নষ্ট হয়েছে অনেকের চোখ, লিভার। 2 হাতে লাখ লাখ ডলার লুটছে নোভাকরা। এসব জেনেও আইন শৃঙ্খলা বাহিনীকে জানাওনি কেন? জানতে চাইল রানা। কাজ ঝাঁকালো জোসেফ। মক্কেলের গোপন বিষয়ে মুখ খোলার নিয়ম নেই উকিলদের। তার উপর নিরাপদ রাখতে হবে আমার পরিবারকে। জেনে বুঝে 3 হারামি নোভাক বা তাদের সঙ্গীদের বিরুদ্ধে টু শব্দ করবে না সুস্থ মস্তিষ্কের কেউ। দলে ওরা অনেক। সত্যি বলতে গোটা প্যারিসের সবাই ভয় পায় নোভাকদেরকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল জোসেফ, তাছাড়া ওপরে নিচে নানান জায়গায় হাত আছে তাদের। শিওর হতে পারবে না তাদের পয়সা শেরিফের পকেটে যাচ্ছে কিনা। ডেপুটি বিলিয়েস কন্ডারের কথা মনে পড়ল রানার। তখনই ঠিক করলো ধরে নিয়ে গিয়ে তার পেট থেকে জরুরি তথ্য বের করবে। বলল কারো না কারো উচিত নোভাকদের মোকাবিলা করা। মাথা নাড়ল জোসেফ। আগেও এই বিষয়ে কথা বলেছি। ওদের বিরুদ্ধে লাগতে গেলে মস্ত ক্ষতি হয়ে যাবে। প্রয়োজনে এই ধরনের লোকের বিরুদ্ধে দাঁড়াতে দ্বিধা করি না আমি। গম্ভীর হয়ে গেল রানা। ওরা কিন্তু বেপরোয়া খুনি। নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছ। ওরা হয়তো দেখবে তাদের চেয়েও বেপরোয়া আরও কিছু লোক আছে দুনিয়ায়। আমি হলে খুব বুঝে সরে পড়তাম, বলল জোসেফ। তবে আমি তো আর তুমি নই। ধরলাম তাদেরকে ধরবে তুমি, তারপর কি করবে? খুন করবে। আর কি? চকচক করছে রনের 2 চোখ। রন একদম চুপ। ধমক দিল এলিসা। খুন করা উচিত বলে মনে করছি না, বলল রানা। খুন করিনি, তবু মিথ্যা খুনের দায়ে আমাকে খোঁজা হচ্ছে। আরও 3টে খুনের দায় যোগ হলে সেটা আমার জন্য ভালো কিছু হবে না। আমি চাই তাদেরকে বিচারের মুখোমুখি করতে। হয় ঝামেলা ছাড়াই আমার সঙ্গে আসবে তারা, নইলে বাধ্য হব আঙুল বাঁকা করতে। তুমি ভাবছো ভালো মানুষের মতো নিজেদের দোষ স্বীকার করবে তারা? অবাক চোখে রানাকে দেখছে জোসেফ। শুরুতেই রাজি হবে না, বলল রানা। তবে মুখ খোলাবার অনেক পথ আছে। কি ধরনের পথ? জানতে চাইল জোসেফ। আমার নিজস্ব পদ্ধতি ব্যবহার করব, বলল রানা। নিচু সুরে শীষ দিল জোসেফ।
কেন যেন মনে হচ্ছে ফুর্তির দিন ফুরিয়ে এসেছে নোভাকদের। তুমি যে বিপদে পড়েছ তার চেয়ে অনেক বড় বিপদে পড়বে তারা। শুনেও ভালো লাগছে, বিড়বিড় করলো রন। উঠে হ্যান্ডশেক করার জন্য জোসেফের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল রানা। ওর হাতটা দেখলো জোসেফ, তারপর শুকনো দৃঢ় হাতে চেপে ধরলো। রানা বলল, আমার জন্যে অনেক করেছো, সেজন্যে অনেক ধন্যবাদ। এলিসার দিকে তাকালো ও। এলিসা, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। চেয়ার ছেড়ে রানাকে শক্ত করে জড়িয়ে ধরলো এলিসা। তার মানে এবার বিদায় নেবে। এই তো। আস্তে করে মাথা দোলালো রানা। চলবো একা পথে। উঠে দাঁড়িয়ে রানার দিকে হাত বাড়িয়ে দিল রন। হ্যান্ডশেক করলো ওরা দুজন। দৃঢ় হাতে রানার হাত ধরেছে কিশোর ছেলেটা। রানা বুঝে গেল বড় হয়ে শক্তিশালী পুরুষ হবে রন, ওর বাবার মতো। কঠোর অথচ অত্যন্ত ভদ্র একজন মানুষ। নরম সুরে বলল ছেলেটা, আমার প্রাণ বাঁচিয়েছিলেন বলে আবারও আপনাকে ধন্যবাদ মিস্টার রানা। তবে ঋণী থাকতে চাই না, তাই সঙ্গে করে একটা জিনিস এনেছি।